জুলাই সনদের ভিতরে এমন কিছু আছে, যদি সেটা গণভোটে পাস হয়ে যায় এবং তারপরে নির্বাচনটা হয়, নির্বাচনের চেহারা ঘুরে যাবে। আর তা না হলে কিন্তু শেখ হাসিনা দেশ যা রেখে গেছে, তার চেয়ে খারাপ যাবে হবে কিন্তু। কারণ ক্ষমতা যখন হাতে চলে আসবে, বাঙালির রক্ত খুব গরম কিন্তু। খুব প্রতিশোধী স্পৃহা। প্রতিশোধী স্পৃহা। তুমি আমাকে মারছো, আমি তোমাকে মারব। ঘুষ যুদ্ধের ভেতরে তোমাকে। তুমি ৳১ বানিয়ে তো ৳২ বানাবো। এই যে রাজনীতি, পাগনেশাস, দিস ইস নট পলিটিক্স। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি চলে আসে, বিপদটা কি জানেন? এটা সংসদে পাস করতে হবে তো। এই রিভাইভ করা হইছে। কেন করা হইছে? ওখানে তো লেখা আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের যে সরকারটা হবে, ওখানে চিফ জাস্টিসের কথা বলা আছে, প্রাক্তন। ওখানে বলা আছে বিরোধী ৫-১০ জন, ৫ জন, সরকারি ৫ জন। এখন বিরোধী দল কু? সরকারি কু? মানে ইউনূস সাহেব ৫ জন দিব? আবার ইউনূস সাহেব যদি ক্যাডার গভর্নমেন্ট হয়ে যায়, নির্ঘাত ৯০ দিন মেয়াদ তার। সে কি ৯০ দিনে যাবে? ৯০ দিন পরে কিন্তু সে অবৈধ হয়ে যাবে। এই জিনিসগুলো যারা বলতেছে, একবারও চিন্তা করতেছে না, ইন্টারিম গভর্নমেন্ট যেমন সীমার মধ্যে পড়ে যায়, ক্যাডার গভর্নমেন্ট কাটায় ৯০ দিন। তার মেয়াদ শেষ। তারপর কি হবে? ইলেকশন না হলে? এটা ইউনূস সাহেব করবে না? এত সোজা মনে করতেছেন না? আপনারা যা মনের কথা বলবেন, উনি করে দিবে। ওইজন্য সুপ্রিম কোর্ট কি বলেছে? রায় থাকে। যে এটা পরবর্তী সরকার থেকে বাস্তব, কারণ এখানে অনেক কিছু কষামাজার ব্যাপার আছে। চিফ জাস্টিস সরাই দেব। আবার দেখেন, ও একটা কথা আছে না এখানে? যদি চিফ জাস্টিস না পান, পরে যান, কেউ না পেলে একজন কি করবেন? জাতীয় নাগরিককে নিয়ে আসেন। বাংলাদেশ সম্ভব এটা? একজন লোকের চয়েস করা? কেন সম্ভব তো আপনি হইছে? ডক্টর ফখরুদ্দিন আহমেদ। না, সে তো অন্যভাবে আসছে। সে তো কেয়ারটেকার হয়ে আসছে সরাসরি। যদি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ জাস্টিস না পান, খেয়াল করেন কিন্তু ফখরুদ্দিন তো কেয়ারটেকার গভর্নমেন্ট না। সে তো অন্য ধরনের গভর্নমেন্ট হয়ে গেছে। না পেলে কি করবেন? আপনি একজন নাগরিক নিয়ে আসবেন। সবার সম্মতি করবেন। ভুয়া জীবনে হবে না। ওইটাও যদি না পান, রাষ্ট্রপতি নিজেই দায়িত্ব নিয়ে নিন। ২ টা ক্যাপ করে ফেলাবেন। যেটা ইয়াজউদ্দিন করেছে। এই ফরমেট আছে কিন্তু এটা। এটা কি বাস্তবায়ন হবে নাকি? কেন একবার চিন্তা করতেছে না আমির খসরু? বইলা ফেলা মঈন খান বইলা ফেলাইতেছে। আপনারা কি এখনো ভাববেন না দেশটা কি? এখন কি ভাববেন না ক্যারেক্টার গভর্নমেন্ট ক্যারেক্টারটা কি ছিল? ওই আগে কি করেন? সংসদে বসে ঠিক করেন ক্যারেক্টার গভর্নমেন্ট করবেন ঠিক আছে। কিভাবে হবে? ইউ হ্যাভ টু রিকনস্টিটিউট দ্য হোল থিং। সুতরাং এখন তো হওয়ার কারণই নেই। ক্যারেক্টার গভর্নমেন্ট করতে গেলে ইউনুস থাকতে পারবে না তো। হু ইজ হি? অ্যাডভাইজার কেউ থাকবে না তো। মাত্র ১০ জন। বিশেষ সহকারী নাই। এবং সমস্ত কাজকর্ম কি হয়েছে? রুটিন ওয়ার্ক। এই বন্দরা দিতে পারবেন না। মৌলিক জায়গায় হাত দিতে পারবেন না তো। এইভাবে যদি করা হয়, শুধু ইমোশন, হালকা কথা, দেশ ও জাতির গভীরে যেয়া চিন্তা করে না। বইলা দিলাম বাস হয়ে গেল। হাততালি দিল সবাই। মানে আপনি 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 কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারটা আসলে কি এই সরকারের আমল থেকে চালু উচিত কিনা? অনেকে বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধেও এত আন্দোলন করলাম আমরা। এখন সেই তত্ত্বাবধায়ক সরকার বলতেছে যে এই আমলে না, এর পরের আমলে এগুলি হবে। না, না, এগুলি যারা বলতেছে না সংবিধান বোঝে না। হুম, কিচ্ছু বোঝে না তারা। যদি এই তত্ত্বাবধান রিভাইভ করেন, পূর্ব শর্ত কি? ওই যে বললাম 1, 2, 3 অপশন চলে আসবে। পূর্ব শর্ত কি? সরকার ৫ জন, অপোজিশন ৫ জন। মাত্র ১০ জন থাকবে। মেয়াদ কতদিন? 30 ডেইজ। এবং কাজ কি? রুটিন ওয়ার্ক। কোন বন্দর যাবে না। কোন আসামে যাবে না। কোন মৌলিক সিদ্ধান্ত আসবে না। তাহলে কি দাঁড়াইলো? হাতে বাধা দিলে হবে না এটা। এটার জন্য কি হবে? সংসদে যে ঠিক করতে হবে। এটা তো ঘষা-মাজা করতে হবে তো। এটা তো আগের মতো আসবে না তো। আগে তো ছিল পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং সুপ্রিম কোর্ট নিজেই বলে দিছে, ওই রায়ের মধ্যে বলে দিয়েছিল তারা। কোন বিচারপতিকে টানা যাবে না। আর টানবে কি টানবেন না এটা পর্যায়ে থাকবে শুধু। কিন্তু এখন বলা হচ্ছে বর্তমান চিফ জাস্টিস এটা চিফ হবে। কিন্তু সুপ্রিম কোর্ট অবজারভেশন কি ছিল? কোন অফিসে যাবে না, বিচারপতি এখানে আসলে বিতর্কিত হয়ে যাবে। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ইজ্জত রাখার জন্য আসবেন না। দেশে কি লোক নাই? এটা ঠিক করবেন না? কিভাবে সে আসবে? একবার চিন্তা করছেন যে খালেদ রহমানের যে জাজমেন্টটা ছিল, সব তো খারাপ ছিল না এখানে। উনি উনি তো বলছে যে এটা খারাপ করছে। কিন্তু কতগুলি কথা ছিল তো। বিচারপতিরা কি করলো? লতিফুর রহমান কি করছিল?
দায়িত্ব নেওয়ার আগে সব ট্রান্সফরমেশন শেষ করে দিচ্ছে। কোন খতম করছে লক্ষ্য করেন না আপনি? না, না সেটা সেটা করেছি। বাট তারা তো ছিল আওয়ামী লীগের যে লোকজন তাদেরকে বদলি করেছে নিরপেক্ষতার স্বার্থে। না, 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 আপনি পারেন না। আগে চেয়ারে বসেন না। চেয়ারে বসে আগে তো করে ফেলেছেন আপনি। আপনি তো চেয়ারে বসে আগে করে ফেলেছেন। সমস্যাটা হলো কি আপনার গ্রাউন্ড ওয়ার্ক কে করতে হইছে? আবার দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কি বলছেন আর্টিকেল 61 সামরিক বাহিনী থাকবে কার কাছে? কমান্ড থাকবে কে? প্রেসিডেন্ট। যে কারণে হাবিবুর রহমান সেটি কিছু করতে পারে নাই। আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী কন্ট্রোল করে ফেলেছে। এই জিনিসগুলো তো ঠিক করতে হবে আপনাকে। আপনি কিন্তু আগের মতো পারবেন না। আমি দেখেন এই কেয়ারটেকার গভর্নমেন্টের উপরে আমি 14 আর্টিকেল এসেছি শুধু ডেইলি স্টাডি। একদম লিগ্যাল পলিটিক্যাল কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। হয় না তো এটা? বই আছে এটার উপরে আমার। তো ওই ত্রয়োদশ সংবিধানটা যদি আপনি দেখেন একবার সংশোধনীটা, আপনি দেখবেন এখানে অনেকগুলো ফ্লস ছিল। আর এগুলি তো এখন আরো বেশি বেড়ে গেছে। তো যারা বলতেছে এটা আইসা যায়, তো তাদেরকে বলবো ওটা ভালো করে আবার পড়েন। পইড়া দেখেন তো এখন আসার সুযোগ আছে কিনা? না। এটা 106 তে আসবে না তো। আর এই গভর্নমেন্টকে আপনি সীমিত করতে পারবেন না 90 দিনে। এই গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো মৌলিক কাজ হাতিয়ে ফেলেছে। এবং এই কাজগুলো কিন্তু তাকে শেষ করে দিতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে কিন্তু বিচার হবে না। মাইন্ড ইট। কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু ওয়ার্ক বিচার করতে পারবে না। সে হলো রুটিন ওয়ার্ক। আর এটা হইছে বিপ্লবাত্মক কাজ। না, বিপ্লবাত্মক না কাজ। কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার কাজ করবে, বিচার তো করবে আদালত। আমি বলেছি কেয়ারটেকার গভর্নমেন্ট আইসা পড়লে এই সমস্ত রাজনৈতিক বড় কাজে হাত দিবে না। আদালতের কাজ ঠিকই আছে। কাজ কিন্তু পলিটিক্যাল। শেখ হাসিনা কি পলিটিক্যাল না? যখন নেতাকে ধরবেন পলিটিক্যাল। তারা কি করবে? ঠিক আছে কোর্ট চলতেছে গো স্লো। রায় দরকার নেই। আস্তে, আস্তে যাও। এখন যদি এই রায়টা মনে করেন হয়ে গেল কত ১.৫ মাস হয়ে গেল। এখন তো কথাবার্তা হচ্ছে। ১.৫ মাসে এত বড় কেসের রায় হয় কিভাবে? আবার কে বলতেছে সুপ্রিম কোর্টে গেলে যদি ঠিক মতো হয় এটা সময় লাগে ১ বছর। 1 ইয়ার ডিসিশন নিতে। কারণ অতীত হয়েছিল তো। আবার কি বলা হচ্ছে? আজাহার জামাত ইসলামের কি সেক্রেটারি জেনারেল ফাঁসি কাস্টের আসামির থেকে রিলিজ হয়ে গেছে ওয়ার ক্রিমিনাল কোর্টে। দেখেননি উনি কিভাবে হলেন? যখন জামাত ইসলাম আমির বলল আমি নিজে অনশন করবো যে বলেছে এই নিউজ সহজে দেয়নি পরে দিয়ে দিচ্ছে। কোন গ্রাউন্ডে দিচ্ছেন? না বলছে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে এগুলো কোনোটাই প্রমাণিত হয়নি, এগুলোতে সাক্ষীতে সমস্যা আছে। প্রমাণিত হয়েছে কি না হয়েছে বড় কথা হলো ছেড়ে দিচ্ছেন তো তাকে। তোমরা যেন আজ ছেড়ে দিবেন। আপনি ছাড়ছেন তো তাকে। যে কোনো গ্রাউন্ডে ফাঁসি আসামি ছিল হয়নি। আমি আপনাকে বলছি রাজনৈতিক কেসগুলো কিন্তু সাধারণ কেস না। এগুলি সব অসাধারণ ব্যক্তিরা থাকে, দল থাকে, ওগুলো বিতর্ক থাকে কিন্তু। আমি সেই জন্য বললাম ক্যারেক্টার গভর্নমেন্ট আসার কোনো সুযোগই নেই। কোর্ট যেটা সুপ্রিম যেটা বলছে আমি সম্পূর্ণ একমত এবং এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল বলছে ঠিক আছে সব ঠিক। এ ব্যাপারে কোনো বিতর্ক নেই। আইনমন্ত্রী বলছে কোনো বিতর্ক নেই কিন্তু। আনেন পরে আমরা দেখতে চাই পরে সংসদের নেতারা কতটুকু সুদূর চিন্তা করে, স্বচ্ছ চিন্তা করে আমরা দেখতে চাই তারা কিভাবে আনে এটাকে। আমরা দেখবো এখানে দলীয় স্বার্থ আসে কিনা, না জাতীয় স্বার্থ থাকে। এই শেষ কিন্তু জাতির সামনে লাস্ট প্রমাণ কিন্তু এটাই। এরপরে কিন্তু কেউ কারো বিশ্বাস করবে না। কোন হাত দাঁড়াবে না কিন্তু। যখন আপনার কাছে ক্ষমতা দেওয়া হবে আমরা দেখব। তো সেই ক্ষেত্রে এটা না। এখন আসেন। এই বিচার নিয়ে যখন ভারতের কাছে গেলেন, ওই যে বললাম যে ভারত দেখতেছে একভাবে রাজনৈতিকভাবে, আমি দেখতেছি না রাজনীতি না। এটা মানবতা বিরোধী। এটা আমার ভাষ্য। হুম। এবং এখানে আমি থেমে গেছি। আমি কিন্তু আগাতে পারছি না। দিস ইস নট পলিটিক্স। পলিটিক্স এরকম হয়। দেশ বাঁচবো কেমনে? ২৬ সালে আপনি কোথায় যাবেন? উন্নতি আপনি কোথায় করবেন? মেধা কোথা থেকে আসবে? হয় না এটা। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনার মাথা তো ঘুরে যাবে এই দেশের সামনে কি আছে? যুব সমাজের হতাশা। পুরা সমাজটা পুড়ে গেছে ড্রাগস চিন্তা করেন, ঘুষ, নানান কত কোটি টাকা ড্রাগস প্রতিদিন হয় ঢাকাতে। নার্কোটিক্স জিজ্ঞেস করে নার্কোটিক্স ডিপার্টমেন্ট হতাশ। কেন হচ্ছে? লেনদেন সব জায়গায় হচ্ছে। এই যে লেনদেনটা হচ্ছে কে বন্ধ করবে? কারণ আমরা আদর্শিক মানুষ তৈরি করতে পারিনি তো। কোন পলিটিক্যাল পার্টি আদর্শিক নেতা তৈরি করতে পারেনি, কর্মী তৈরি করতে পারেনি। সব কি করছে?
ক্ষমতা যামো আর খামো, আমি আইতেছি, ডেভেলপমেন্ট ওয়ার্কস, সবাই থাকে ঢাকায়, এলাকায় যায় বেড়াইতে যায়, কোন এমপির কোন অফিস নেই এলাকার মধ্যে, এগুলো বলবেন হ্যাঁ সব করে দেব, এগুলি যাতে করে দিব না, এগুলি সুসংহত করে গণভোট দিয়ে পাশ করার আগে, পার্ট অফ দ্য কনস্টিটিউশন, আমার সংবিধান লাগবে না, সংবিধানে ওই সংসদ লাগবে না, সরাসরি গণভোট নিয়ে না কেন, অটো পার্ট অফ কনস্টিটিউশন হয়ে যাবে। এইটা কিন্তু হতে দিচ্ছে না। এখন এই জালে প্রফেসর ইউনূস কেন পা দিলেন, কে তাকে পা দেওয়াইল? এইখানে আপনাকে বুঝতে হবে, গভীর রাজনীতিতে তিনি বিএনপিকে খুশি করেছেন, জামাতের পিয়াতে খুশি করেছেন, এনসিপি রেখে দিলেন, এই তোমাদের কথা মানলাম না। এটা কিন্তু কৌশলী রাজনীতি, প্রশাসন। দিস ইজ নট পলিটিক্স প্রপার ফর দ্য সেক অফ দ্য নেশন। এটা না, এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু এখানে কিন্তু ক্ষমতার স্বাদ আছে, কিন্তু রাষ্ট্রের দেশপ্রেমের যে ব্যাপারটা এখানে গৌণ হয়ে গেছে। আমি কোন দলের নই, আমি নিরপেক্ষ হয়ে বলতেছি যে যদি জুলাই সনদ গণভোট ছাড়া যদি একসাথে দিয়ে দেন, তাহলে হাসিনা যে রেখে গেছে সেখানে নেব। ২ বছর লাগবে শুধু দিতে। এবং সবচেয়ে কঠিন ব্যাপার যেটা বলেছিলাম আপনাকে, যে আমাদের সমস্যাটা হলো এই রাষ্ট্রপতি যদি কোনো কারণে না থাকে বা তাকে বলা হয় আপনি বিদায় হয়ে যান, উনি বিদায় হয়ে গেলেন, নতুন রাষ্ট্রপতি আসবে কোন সংবিধানে? এই সংবিধানে। এই সংবিধানে তিনি সবচেয়ে দুর্বলতম প্রেসিডেন্ট। আবার এই সংবিধান ষষ্ঠ থাকা ২ বছর, যে প্রাইম মিনিস্টার হবে সেই দলের নেতা, সংসদের নেতা। তাহলে কি করলেন আপনি? কেন সংসদকে দিলেন আপনি? এত সংসদ দরকার কি আপনার? সংবিধান নিয়ে এত গভীর তাত্ত্বিক বিশ্লেষণ করার? একটা অভ্যুত্থান হইছে, অভ্যুত্থানে একটা স্পিরিট ছিল, একটা মেসেজ ছিল, পাস করে ফেলান। যুক্তি যত দিবেন ততই হবে তো। এত দলের সাথে আলাপ করছেন কেন আপনি? ২৫ টা দলের সাথে। কি দরকার ছিল আপনার? দল কয়টা আছে? মাত্র ৪ টা থেকে ৫ টা দল আছে দেশে। যাদের সাথে সংসদের সম্পর্ক আছে, জনগণের সম্পর্ক আছে, তারা ভোট দিতে পারে। ইউনিয়ন কাউন্সিল, উপজেলা, জেলা পরিষদ সম্পর্ক আছে তাদের সাথে। সবার তো নাই। তাদের নিয়ে কথা বলাইছেন। তো তারা কি কথা বলবে? অভিজ্ঞতা নাই, খালি লম্বা, লম্বা কথা তাদের। জীবনে যারা নিজে পাস করবে না, নিজের ভোটটা পাবে না, তারাও এসে বড়, বড় কথা বলছে। হুম। এইজন্যই বললাম, ইউনূস সাহেবের এই যে ঐক্যমত কমিশন, এটা একটা মহৎ উদ্দেশ্য কিন্তু ছিল। কিন্তু কিছু, কিছু কারণে ওই যে বললেন, কিছুতে দ্বিমত হইছি, আবার একমত হইছি। বিএনপি কি বলল? আমরা যেখানে দ্বিমত করছি, আগামী দ্বিমত করেই যাব। তা লাভ হলো কি? আর একসাথে গেলে ইম্পোর্টেন্স কমে যাবে তো। বাইরে কেন ব্যালট বক্স, আপনি নির্বাচনের ইটা করেন না, ওই থানার ভোটের এটা তৈরি করেন না দেখি। শর্ট টার্মে তৈরি করে দেখাই দেন কত করবেন আপনি? খরচের কথা বলছেন, হ্যাঁ? একটা জাতি গড়তে গেলে এটা কোন খরচ হইল? কিন্তু জনাব সিনহা সাহেব, নির্বাচন কমিশন তো বলতেছে যে একই দিনে নির্বাচন এবং গণভোট করতে গেলে আমরাও সমস্যায় পড়ব। আমি আমি তো বললাম, এখন অনেক কিছু শুনবেন। এখন রাস্তায় নেমে গেছে তো সে। সে যখন বাস্তবে দেখতেছে এটা, সে বলতেছে এটা আমার পক্ষে সম্ভব না। আগে সে কি বলছে? আমাদেরকে বললে আমরা দেখব। এখন দেখেন, এখন দেখেন লেজে গোবর লেগে যাবে কিন্তু এটা। একদম কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে এদের। আমি বলছি রাজনীতিবিদদেরকে, আপনারা যদি দেশকে ভালোবাসেন নিঃসন্দেহে আমি জানি। আপনারা কিন্তু সংকটে আপনি নিবদ্ধিত হবেন না। আপনাদের সংকটের কারণে কিন্তু ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ বেড়ে যেতে পারে। তাই আপনারা হবেন কিন্তু। আপনারা বুঝে নিয়েন এই দাবার গুটিটা কি? এই দাবার গুটি, এই দাবার গুটি বুঝতে না পারলে বিএনপি যত কথাই বলেন না কেন সব বোঝেন, অনেক কিছু বোঝেন না। আপনি সব না, জামাতি সব না। সব মাথাগুলি কিন্তু একে অপরকে দেখতে পারে না। কেউ দেখতে পারে না কিন্তু। ওই ৭ দিন দেখছেন না? দেখে না কিভাবে? ইউনূস সাহেব দেখছেন সুন্দর দেশ তো এটা। লাগাই দাও দেশ তো এটা। লাগাই দিলে থাকা যায়। অসুবিধা কি? থাকা যায় তো। তো এখন আমি সেজন্যই বলতেছি, ভারত কিন্তু এগুলো সব অবজার্ভ করতেছে। এবং ভারতও বলতেছে নির্বাচন হওয়া উচিত ইনক্লুসিভ। কারণ আওয়ামী লীগের যারা খারাপ, দেন শাস্তি দেন। কিন্তু একটা দলকে তো আপনি ব্যান করতে পারবেন না। নির্বাচন ছাড়া পারবেন। নির্বাচন হবে না কেন?
তাহলে যারা তাহলে খারাপ ডক্টর সাইদ একটু সরি আপনাকে থামানোর জন্য একটু মানে আমার দর্শকদের সুবিধার জন্য মানে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এটা খলিলুর রহমানকে বলেছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা কি আওয়ামী লীগকে বুঝাচ্ছে নাকি শেখ হাসিনা সহ বুঝাচ্ছে মানে নাকি শেখ হাসিনা বাদে আওয়ামী লীগকে বুঝাচ্ছে কোনটা? এখন আসেন, ইনক্লুসিভ দুটো অর্থ। হুম, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের বিভিন্ন এজেন্সি তারা বলছে ইনক্লুসিভ মানে যারা আছে বর্তমান সবাই তাদের নিয়ে করে, একেবারে ফাঁকা, এটা ভুয়া মতবাদ দিছে তারা। ইনক্লুসিভ হলো সব দলকে নিয়ে, আর ভারতের বক্তব্য হলো যে ইনক্লুসিভ হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা আরো যারা ছিল তারা যদি গণধিকৃত হয়ে থাকে ফেস করতে দেন, তাদের ফেস করতে দেন। কিন্তু আপনি বলতে চাইবেন কেন হাসিনা খারাপ, হাসিনা দাঁড়াতে পারবেন, ঠিক আছে, হাসিনা দাঁড়িয়ে ইস্যু করতে পারবেন না, এটা তো আপনিও জানেন আমিও জানি। আওয়ামী লীগের নেতা ইস্যু করতে পারবে না, শীর্ষ নেতা যেগুলি আছে মনে করেন 40 জন কমপক্ষে ইলেকশন করতে পারবে না। যদি না পারে তাহলে আওয়ামী লীগের ভিতরে যারা আছে ভালো লোক তারা আছে তো, আপনি খারাপের সাথে ভালো এক করবেন কেন? কারণ আপনি এখানে বিপ্লব হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে। এটা কিন্তু গণ অভ্যুত্থানের সরকার, বিপ্লব সরকার না কিন্তু। কারণ এই কনস্টিটিউশন রেখে কিন্তু রাখাইছে। আবার দেখেন আরেকটা সমস্যা আছে দেখেন, আপনি বলছেন 106 এর গভর্নমেন্ট, এটা 106 এর গভর্নমেন্ট কি ইন্টারিম গভর্নমেন্ট? না, আমি সংবিধান বিশেষজ্ঞদের বলছি, আমি চিফ জাস্টিস অফ বাংলাদেশ, আমি তার দৃষ্টি আকর্ষণ করতেছি, নট ইন্টেরিয়াম। এটা 106 এর বিশেষ ক্রাইসিস গভর্নমেন্ট। আর ক্রাইসিস গভর্নমেন্টের কোনো সময় থাকে না। ইন্টারিম মানেই আপনার সময়ের মধ্যে আছেন, জীবন থাকলে তার বয়স থাকবে, খেয়াল করেন। যদি বলেন ক্রাইসিস গভর্নমেন্ট, সীমাহীন সময়, জানি না কবে যাব। এই ইন্টারিম বলে একটা ভুল করছেন আপনি। এখন আবার কি বলতেছে কেয়ারটেকার গভর্নমেন্ট। আচ্ছা বলেন